ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে ঢালিউড নায়ক সাকিব খানের সাথে অভিনয় করার সুযোগ পেলে আমি করব কিনা। আমি পেয়েছিলাম এবং আমি করিনি। অ্যান্ড দেন হচ্ছে তার ভালো এবং খারাপ দিক। তার ভালো দিক হচ্ছে সে ডে বাই ডে তার অভিনয়ের জায়গাটা আরও পোক্ত করছে। আর তার খারাপ দিক হচ্ছে তার ব্যক্তিগত ইমেজ এবং তার ব্যক্তিগত চারিত্রিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার সবচেয়ে খারাপ দিক। মিডিয়া টুডে আজকের অতিথি মডেল আইরিন ইরানি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম অলওয়েজ গুড। মিডিয়ায় কাজ করতে আসার আগ্রহী হলেন কেন? মিডিয়াতে কাজ করতে আসার আগ্রহ আমার কখনোই ছিল না, এটা কাকতালীতভাবে হয়ে গেছে। আপনি দেখতে সুন্দর, স্মার্ট, আপনি তো ফিল্মের নায়িকা হতে পারতেন, কিন্তু তা না হয়ে মডেল হলেন কেন? আপনার কথাটাই শুনে আমার প্রচণ্ড হাসি পেল, বিকজ হচ্ছে যে স্মার্ট এবং সুন্দর কথাটা যে বললেন, এটা কিন্তু মানে শুধু নায়িকাদের ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু না। আমার তো মনে হয় যে ফিল্মের নায়িকাদের থেকে ফ্যাশনের মডেলসরা যারা আছে তারা বেশি স্মার্ট এবং ফ্যাশন সচেতন হয়ে থাকে। আর ফিল্মে কাজ করছি তো আমি, সামনেও কাজ আছে, সো করতে পারি। শুনেছিলাম শাকিব খান সহ অনেকেই আপনাকে ফিল্মের নায়িকা হতে বলেছিলেন, হলেন না কেন? কোনো প্রতিবন্ধকতা ছিল কি, নাকি আপনি চাননি? প্রতিবন্ধকতা তো ছিলই ডেফিনেটলি, এবং ওই সময়টাতে আসলে আমি অভিনয়ের জায়গাতেও আমি পোক্ত ছিলাম না। একটা কাজে যদি আমি হাত দিই, সেখানে যদি আমি আমার 100% না দিতে পারি, বাট হচ্ছে আমি 60% তো আমি দেওয়ার ট্রাই করবো, সেই জায়গাটাও যদি আমি না করতে পারি, তাহলে আমি কেন ওখানে কাজ করতে যাব? আর প্রতিবন্ধকতা ছিল বিধায় আমি সেই জায়গাটাতে আগাইনি। মিডিয়ায় কাজের ক্ষেত্রে কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগেছেন কি? হ্যাঁ, ভুগেছি। যে জায়গাটাতে ভুগেছি সেই কাজটাকে স্কিপ করেছি, সেটা করিনি। অনেককে বলতে শুনেছি মিডিয়া জগৎ নাকি ভালো না, আপনি কি মনে করেন আসলেই কি ভালো না? মিডিয়া জগৎ কেন, আমাদের এই জগতের মধ্যেই হচ্ছে ভালো মন্দ মিলিয়ে দুটাই আছে। সো আমি বলবো যে মিডিয়া বলেন বা হচ্ছে আমাদের এমনিতে মিডিয়া ছাড়া আমাদের পার্সোনাল যে জগৎটা, সেটাও যদি বলেন, সো দুটা জায়গাতেই হচ্ছে ভালো মন্দ মিলিয়ে হচ্ছে মানুষ। সো মিডিয়া জায়গাটাকে খারাপ বলার কোনো মানে নেই, এখানেও ভালো মানুষ আছে, মন্দ মানুষও আছে। আপনি ছোট পর্দা ও বড় পর্দায় কাজ করার পাশাপাশি মডেল হিসেবে বিদেশের মাটিতেও কাজ করেছেন। এক্ষেত্রে কোন কাজটি আপনার সঙ্গে চ্যালেঞ্জিং মনে হয়? আমি অনেক কাজই করেছি, বাট আমার এখন নতুন একটা ওয়েব সিরিজ আমি করছি, যেটা হচ্ছে ব্যাড গার্লস। তো ওই ব্যাড গার্লসের ক্যারেক্টারটা আমার যথেষ্ট বোল্ড এবং যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। সো আমার মনে হয় যে এই কাজটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। খোলামেলা কিংবা সাহসী লুকে আইরিন ইরানি বরাবরই নজর কেড়েছে। পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে কারো বিদ্রূপ মন্তব্য শুনেছেন কি? হ্যাঁ, শুনেছি, বাট হু কেয়ার্স? কার কথায় মানে কান দিব কেন, বা কারো কথায় আমি কান দিব কেন? মানে আমি যদি না খেয়ে থাকি বা আপনি যদি না খেয়ে থাকেন, মানুষ কি আপনাকে এসে জিজ্ঞেস করবে যে আপনি কেন না খেয়ে আছেন, বা আপনার আসলে প্রবলেমটা কি চলছে? ব্যাপারটা এমনটাও যদি না হয়, তারপরও আমি কারো কথায় আমি কান দিয়ে চলি না, বিকজ আমি কারো কথা শোনার মতো মেয়ে না। নেগেটিভ কমেন্ট শুনলে কেমন লাগে, আর পজিটিভ কমেন্ট শুনলে কেমন লাগে? নেগেটিভ পজিটিভ দুটা কমেন্টই আমার আসে, বাট হচ্ছে পজিটিভ কমেন্ট তো সবারই ভালো লাগে, আর নেগেটিভ কমেন্ট শুনলে অনেক সময় খুব বিরক্ত লাগে, আবার অনেক সময় অ্যাভয়েড করার ট্রাই করি না। মানে করতে চাই কিন্তু করতে পারি না। আমি নেগেটিভ পজিটিভ দুটারই কিন্তু আমি অ্যান্সার দিই, যারা আমার ফেসবুকে অ্যাড আছে আপনারা দেখবেন। আর অনেক সময় হয় কি, যখন আমার মুডের উপর ডিপেন্ড করে যে আমার আসলে ভালো লাগছে না বা তর্কে জড়াতে চাচ্ছি না, তখন আমি স্কিপ করি। অনেকে তো বলে মিডিয়া কাজ করতে গেলে নাকি অভিনয় দক্ষতার দরকার নেই, ডিরেক্টর কিংবা প্রযোজককে খুশি করতে পারলে। কথাটা কিভাবে আপনি দেখেন? এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা খুবই রং একটা কথা। তবে আমি বলবো দু একজনের জন্য এই কথাটা প্রযোজ্য। দু একজন আছে এরকম, যারা হচ্ছে তাদের কোনো দক্ষতা নেই, বাট হচ্ছে শুধু প্রডিউসার বলেন বা ডিরেক্টর বলেন, তাদের বদৌলতে বা তাদের জাস্ট হাত ধরে মিডিয়াতে তারা নায়িকা হিসেবে তারা এন্ট্রি নিয়েছে, কিন্তু তারা বেশি দিন টিকে থাকতে পারেনি। আই এম সরি টু সে লাইক দ্যাট।
কারো প্রেমে পড়েছেন কি না, প্রথম ভালো লাগার মানুষের নাম বলতে হবে এবং ছ্যাঁকা দিয়েছেন নাকি খেয়েছেন? কারো প্রেমে পড়েছি কিনা, এখনকার যুগের মতো যদি বলেন তাহলে ওইভাবে আমি প্রেমে পড়িনি। আমি প্রেমে পড়েছিলাম আমার ম্যারিড লাইফের পরে আমি প্রেমে পড়েছিলাম আমার এক্স হাজব্যান্ডের, এবং তাকে আমি ছ্যাঁকা দিয়েছি না খেয়েছি এই ব্যাপারটাও যদি বলেন, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে আসলে বলতে পারছি না। ডিভোর্সটা আমার তরফ থেকে গিয়েছে এবং ফোর্সটা ওই তরফ থেকে এসছে। সো সেই ক্ষেত্রে আমি কে আসলে ছ্যাঁকা খেলো বা কে দিল আমি সেটা আসলে বুঝতে পারছি না, বাট আমি খুব বেশি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম ওই সময়টাতে। মনে হয় ছ্যাঁকাটা আমি খেয়েছি। আর তার নামের কথা বলছেন, আই এম সরি টু সে আমি তার নামটা বলতে পারছি না এবং আমি তার নামটা নিতে পারছি না। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে যদি কাজ করার অফার আসে, করবেন কিনা, এবং তার একটি ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে বলুন, যে এই বিষয়টি তিনি না করলে ব্যক্তিগত ইমেজ আরও বাড়তে পারত। ওকে, ফার্স্ট কোশ্চেনটা ছিল ঢালিউড নায়ক সাকিব খানের সাথে অভিনয় করার সুযোগ পেলে আমি করব কিনা। আমি পেয়েছিলাম এবং আমি করিনি, এটা ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড দেন তার ভালো এবং খারাপ দিক। তার ভালো দিক সে ডে বাই ডে তার অভিনয়ের জায়গাটা আরও পোক্ত করছে। আর তার খারাপ দিক তার ব্যক্তিগত ইমেজ এবং তার ব্যক্তিগত চারিত্রিক যে ব্যাপারটা, সেটা তার সবচেয়ে খারাপ দিক। যে দিকটা তাকে মাস্ট বি ইমপ্রুভ করতে হবে, এবং তার এই জিনিসটা আরও বিল্ড আপ না হলে, তার চারিত্রিক এবং তার পার্সোনালিটি এই জিনিসটা যদি বিল্ড আপ না হয়, আমার মনে হয় সে তাকে নিয়ে সমালোচনা বা তাকে নিয়ে এই ধরনের ব্যাড মন্তব্য বা বাজে রিঅ্যাক্ট এটা থেকেই যাবে আজীবন। ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? আই ডোন্ট নো, আমি কোনো কিছুর এমনি আমি আগাই না। আমি আমার মতো কাজ করছি, কাজের ক্ষেত্রে আমি কোথায় যাচ্ছি বা কোথায় পৌঁছাচ্ছি, সো এটা আসলে আমার কাজের উপর ডিপেন্ড করে। আমি আসলে কোনো ধরনের কোনো ধরনের কোনো প্ল্যানিং করে আমি আগাই না কখনোই। আপনার একটা অতীতের ভুলের কথা বলুন যেটাকে আপনাকে এখনো মানসিক পীড়া দেয়, আর বর্তমানে হলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতেন সেটা বলুন। ওকে, আমার অতীতের যদি ভুলের কথা বলি তাহলে আমি বলবো যে আমার ম্যারিড লাইফের যে পাস্ট যেটা ছিল আমি সেটার কথা বলবো। এবং তখন আমি ওই সময়টাতে খুব শাই ছিলাম, এবং আমার ফ্যামিলি পার্সন এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে যখন আমার বিয়েটা ঠিক করে, আমি এঙ্গেজমেন্টের পর আমার হাজব্যান্ডের ফেসটা দেখেছিলাম এবং আমার সাথে তার ইন্ট্রোডিউসও হয়েছিল আমার এঙ্গেজমেন্টের পর আর কি, রিং পরানোর পরে। সো ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমি জানতাম না সে কত বড় একজন মানুষ বা কত গুণী একজন মানুষ। যাই হোক, সেটা ম্যাটার না, বাট যেটা যে আমার বিয়ের পরের যে আমি লাইফটা, যেটা আমি স্ট্রাগল লাইফ যেটা আমি কাটিয়েছি, আমি দেখেছি যে আমি আমার 100% দেওয়ার পরও আমি যখন আসলে তার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না সব কিছু মিলিয়ে। আমি জানি না আমার ভুলটা কোথায় ছিল। আর যে আমার যে শাইনেসটা যেটা ছিল, আমার মনে হয় যে এটা যেটা আমার এখন নেই। তো এখন যদি আমি এরকম থাকতাম তাহলে আমার আব্বু আম্মুকে আমি বলতাম যে না, আমি এখন বিয়ে করতে চাই না, যেটা বলাটা খুবই জরুরি ছিল। এবং প্রত্যেক বাবা মার উচিত যে বিয়ের আগে তার সন্তানের অনুমতি নিয়ে দেন তাকে বিয়ে দেয়া, যেটা আমার আব্বু আম্মু একদম করেনি। সেটা আমি আমার আব্বু আম্মুর ভুল বলবো না, সেটা আমার আব্বু আম্মুর একটা কনফিডেন্স ছিল আমার উপর যে আমার মেয়েকে আমরা যেখানে দিচ্ছি আমার মেয়ে সেখানে বিয়ে করছে। সো তারপর যে তারপরের লাইফটাকে যদি আমি বলি তাহলে আমি সেখানে 100% মানিয়ে নেওয়ার মতো চেষ্টা করেছি, তার মতো করে আমি চেষ্টা করেছি। বাট তারপরও যেহেতু সেই জায়গাটাতে আমি টিকতে পারিনি, ওই জায়গাটাতে আমি আমার 100% এফোর্ট দেওয়ার পরে আমি আমার পার্সোনালিটিটা খুঁজেছি এবং আমি আমার মেন্টালি এবং আমি ফিজিক্যালি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। বিকজ যে ওই মানুষটার সাথে আমার কোনোভাবে আসলে সিঙ্ক হচ্ছিল না। এটা আমার মনে হয় যে এটা কোনো মেয়ের ক্ষেত্রেই কোনো মেয়ে হয়তো বা পারতো না। এটা আমি যে শুধু তার দোষ দেবো তা না, এখানে আমারও দোষ আছে। বিকজ আমি খুব বেশি এফোর্ট দিয়ে ফেলেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। আমার মনে হয় যে
আমরা মেয়েরা হয় কি যে খুবই একটা মানে বিয়ের পরে আমরা হাজব্যান্ডের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় যে আমরা অ্যাকচুয়ালি কি এই জায়গাটা থেকে আমরা বের হতে পারবো, সে আমাকে যেভাবে ট্রিট করছে এইভাবেই হয়তো আমার সারা জীবন চলতে হবে। নট লাইক দ্যাট। আমরা জাস্ট হচ্ছে যে যদি ওই জায়গাটার থেকে একবার সাহস করে যদি বের হতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জন্য মানে ইজি হয় ব্যাপারটা। যে কোনো মানুষ কিন্তু এতটা গরিব না যে তার ভবিষ্যৎটাকে পাল্টাতে না পারে, আবার কোনো মানুষ এতটা বড়লোক না যে তার অতীতকে কিনতে পারে। সো আমি বলবো যে ভয় ভীতি সব কিছুকে মারিয়ে আপনি যদি পারেন যে সামনে এগিয়ে যেতে, তাহলেই আপনি সুন্দর একটা লাইফ লিড করতে পারেন, এবং যে লাইফটা আপনার একদম পেইনফুল একটা লাইফটাকে আপনাকে রিলিজ দিয়ে আপনাকে সুন্দর একটা লাইফের দিকে নিয়ে যাবে, যে লাইফটাতে শুধু হ্যাপিনেস কাজ করবে এবং যে লাইফটাতে আপনাকে কোনো ধরনের কোনো মেন্টালি প্রেশার নিতে হবে না। আপনি ফ্যাশনের বিষয়ে সবসময় সচেতন থাকেন, যা আপনার চালচলনে লক্ষ্য করা যায়। আপনার কাছে ফ্যাশন মানে কি? আমার কাছে ফ্যাশন মানে যে লাখ টাকার আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে বা হচ্ছে ড্রেস ইউজ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে হাজার হাজার টাকার ড্রেস পরতে হবে। নট লাইক দ্যাট। আপনি 50 টাকার একটা টি শার্ট পরেও আপনার ফ্যাশন সেন্সটা আপনি কাজে লাগাতে পারেন। আসলে কোন জিনিসটা আপনাকে মানাচ্ছে এবং আপনি ক্যারি করার পরে কোন জিনিসটাতে আপনি বেশি কমফোর্টেবল, সেটাই হচ্ছে ফ্যাশন। কখনই কি মনে হয়েছিল কি মিডিয়ার কাজ ছেড়ে দেই, মানে কাজ করতে করতে হতাশা আসে কিনা? কাজ করতে করতে হতাশা আসেনি, মানে এমনটা হয়েছে যে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি। কখনো মনে হয়েছে যে 2টা দিন যদি রেস্ট নিতে পারতাম, 2টা দিন যদি একটু নিজের মতো করে নিজে একটু সময় কাটাতে পারতাম। এরকম মনে হয়েছে যে সকালবেলা উঠাটা খুব কষ্টকর মনে হতো। এরকম হয়, কিন্তু আবার যখন দেখা যায় 2 দিন আমি রেস্ট নিতে যাই, তখন আমি ডিপ্রেশনে পড়ে যাই। না না, আমাকে কাজ করতে হবে, আমি ওই শুয়ে থাকাটা ওরকম পছন্দ করি না। সুযোগ পেলে কাকে বিয়ে করতে চান? কোনো নায়ক, নাকি সুগার ড্যাডি, নাকি কোনো ধনবুকের ছেলে? একজন কেউ না, আমি খুব সিম্পল একজন মানুষকে বিয়ে করতে চাই, যে কিনা আমার রেসপেক্ট করবে এবং আমাকে আগলে রাখবে, এবং হচ্ছে যে তার ভালোবাসার জগৎ জুড়ে শুধু আমিই থাকবো, সেকেন্ড কোনো পার্সন না। তার পাস্ট থাকতে পারে, কিন্তু যখন আমি তার সাথে লাইফের সাথে জড়িয়ে গেছি, তখন তার লাইফের শুধু বর্তমান যেটা থাকবে, বর্তমানটা শুধু আমিই থাকবো। আপনার দৃষ্টিতে কে সেরা, নায়ক মান্না নাকি শাকিব খান? ডেফিনেটলি নায়ক মান্না ভাই, বিকজ তার মতো পার্সোনালিটি সম্পন্ন মানুষ আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে খুবই কম ছিল। আপনি নাকি ব্যাড গার্ল হয়ে গেছেন পত্রপত্রিকা, এই জন্য নিউজ হয়েছে। ওকে, হ্যাঁ, আমি ব্যাড গার্লস হয়ে গেছি বিকজ হচ্ছে মানে আমি ব্যাড গার্লস হয়েছি, মানে আমি একা না, আমার সাথে অনেকে ব্যাড গার্লস হয়ে গেছে। বিকজ আমাদের সেলিম রেজা ভাই ডিরেক্টর এবং আমাদের অনুরূপ আইচ দাদা হচ্ছে রাইটার, তারা আমাকে একটা ওটিটির প্ল্যাটফর্মের কাজে আমাকে ব্যাড গার্লসের একটা উপাধি দিয়েছে, এবং সেখানে আমার চরিত্রটা হচ্ছে ব্যাড গার্লসটা যেমন হয় অ্যাজ ইউজুয়ালি, কোনো চরিত্র নেই, দুশ্চরিত্রা। আপনার ভক্তদের মাঝে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনি কি রাজি হবেন নাকি রেগে যাবেন? না, আমার ভক্তদের মাঝে অনেকেই তো আমাকে বিয়ে করতে চায়, এবং মিডিয়া পার্সনদের মধ্যে অনেকেই বিয়ে করতে চায়। সো এটা রাগার কোনো কিছু নেই, একটা মানুষ তার ভালো লাগার কথা বলতেই পারে। সো এটা নিয়ে আসলে রাগ করে তো কোনো কিছু হয় না, যদি হয় মানুষটা আমার মনের মতো, সো ওয়াই নট। রেগে গেলে আপনি কি করেন? রেগে গেলে আমি কি করি, আমি রেগে গেলে খুব বেশি যখন আমি রেগে যাই, তখন আমার প্রচণ্ড কান্না পায়, এবং আমি তখন কান্না করি, অ্যান্ড দেন আমি ওয়াশরুমে গিয়ে ফেসটা ওয়াশ করে চলে আসি। আমি মানুষের সামনে কান্না করতে পারি না, আই এম সরি। অ্যান্ড দেন আমি যখন খুব বেশি রেগে যাই, তখন হয়তো বা কিছু কিছু সময় আমি শাউট করি, অ্যান্ড দেন যেটা আমার করা উচিত না যদিও, তারপরও হচ্ছে মানে এটা ক্ষেত্র বিশেষ। আর কাউকে ভালোবাসলে আপনি তার জন্য কি করতে পারবেন? ভালোবাসা মানুষের জন্য আইরিন ইরানি সব করতে পারে। এবার আপনি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। মিডিয়া ট্যুরের দর্শকদের জন্য আমি বলতে চাচ্ছি যে আমার সামনে একটা সিরিজ আসছে, ওয়েব সিরিজ ব্যাড গার্লস।
সবাই এটা দেখবেন এবং আমার অভিনয়ের জায়গাতে আমি কতটুকু ভালো করেছি বা মন্দ করেছি ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখবেন। আমি তো আমার মানে পেজে অলওয়েজ সব কিছু আমি শেয়ার দিই। আমার পেজে যারা আমার ফ্যান্স যারা আছেন তারা কাজগুলি দেখতে পারবেন এবং আমার ফ্যান্সদের বলবো যে আমার জন্য দোয়া রাখবেন এবং আমার জন্য অলওয়েজ আপনারা যে ভালোবাসাটুকু আমাকে দিয়ে আজকে আমি আইডি নিরানি আপনাদের সামনে আমি বসে কথা বলছি, যে জায়গাটুকু আমি পেয়েছি যেন এই জায়গাটাকে আরও বেশি আমি ইমপ্রুভ করতে পারি। সো আপনারা অলওয়েজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়া রাখবেন এবং আমার কাজগুলিকে অলওয়েজ ফলো করবেন।